চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। 294 কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে যখন প্রচার সারছেন বিভিন্ন জায়গায় গিয়ে তিনি এই কথাগুলোই বারবার বলতেন, কাউকে দেখবেন না, শুধু আমাকে দেখুন এবং আমি সেই সমস্ত 294টা বিধানসভা কেন্দ্রের প্রার্থী যাকে আপনারা ভোট দেবেন। এই কথা তিনি বলেছিলেন এবং সেই সঙ্গে বলেছিলেন যে তিনি শুধুমাত্র এবং শুধুমাত্র উন্নয়নই চান বাংলার জন্য, আর কোনো কিছুই তাঁর লক্ষ্য নয়। এইসব নানান ভালো ভালো কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে আমরা দেখেছি এক যুগের বেশি এই সরকার চলছে এবং যতদিন ধরে এই সরকার চলছে তার দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের কচি বড় সেজো মেজো নানান তৃণমূল কর্মী নেতা তাদের সববার এমন উন্নয়ন হয়েছে যা কেউ চাইলেও চোখ এড়িয়ে যেতে পারবেন না। চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে সেই সব তৃণমূল নেতা কর্মীদের। তবে রাজ্যটার যে অবস্থা হয়েছে তাতে আর যাই হোক উন্নয়ন এখানে কিভাবে দেখতে হবে সেই চেষ্টা করলেও আপনি খুব একটা দেখতে পাবেন না। তাও যদি দূরবীন হাতে নিয়ে দেখেন যে এ রাজ্যে উন্নয়নটা কোথায় হয়েছে সত্যি দেখা যায় না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখতে পান না, যদিও তিনি প্রশাসনিক সভায় যেগুলো ভিডিওগ্রাফি করা হয়, যেগুলো অনলাইনে তিনি একেবারে সবার সামনে নিয়ে আসেন, সেগুলোতে তিনি অনেক বড় বড় কথা বলেন এবং তিনি সবসময় এই রাজ্যকে হাসতে দেখেন, বিভিন্ন ভাগে হাসতে দেখেন, কিন্তু এই হাসিটা কোথা থেকে আসে আমরা ঠিক দেখতে পাই না। আমরা রাস্তায় গেলে চাকরিহারা চাকরিপ্রার্থী যারা সব হারিয়ে যে সমস্ত কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী তাদেরকেও দেখি কাঁদতে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কাঁদতে দেখি একের পর এক সংসারকে। যাই হোক, এরকম এক যুগের বেশি সময় ধরে একটা ভোটে জিতে সরকার চালিয়ে রাজ্যটাকে শিখিয়ে তুলে দিয়েছেন এখন এই দিদি। তার এখন একটাই মন্ত্র, যায় যাক জাতমান রোহিঙ্গা ভগবান। কেন এই কথা বলছি আপনারা সবাই জানেন, আমরা বাঙালিরা অন্তত সবাই খুব ভালো করে এই লাইনগুলো জানি, যদিও একটু এডিট করেছি। কারণ যায় যাক জাতমান হীরকের রাজা ভগবান, এ কথা বলতেন কে? হীরক রাজা। তার যারা পারিষদরা ছিল তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঢেড়া পিটিয়ে একথা বলতো, কিন্তু নিজে হীরক রাজা যিনি তিনি তো একথা বলতেন না। তিনি কোনো না কোনো একটা আছিলায় কোনো না কোনো একটা অজুহাতকে সামনে রাখতেন যাকে দিয়ে তিনি এগিয়ে যাবেন, যে ভোট ব্যাংকটাকে সামনে রাখলে কেউ অত্যন্ত ক্ষমতাভোগী ক্ষমতাপ্রেমী মানুষ এগিয়ে নিয়ে যেতে পারবে নিজের সরকারকে। তাই এক্ষেত্রে এ রাজ্যের জন্য ওই একটাই লাইন, যায় যাক জাতমান রোহিঙ্গা ভগবান। এদের জন্য মামাটি মানুষের সরকারের এত দরদ, এত মমতা, এতই ভালোবাসা যে বারুইপুরে বা গুলশান কলোনিতে এদের জন্য স্থায়ী কলোনি তৈরি করতে ছাড়েনি। আর পুলিশ তো রীতিমতো এসে নাকি তদন্ত করেছে, আর তদন্ত সবকিছু সম্পন্ন করার পরে এই রোহিঙ্গাদের জন্য এই কলোনিগুলো তৈরি করে দিয়েছে, বলেছে সবাই থাকুন, এদের থাকার কোনো অসুবিধা নেই। কারা? রোহিঙ্গা তো থাকবেই। রোহিঙ্গাদের থাকার অসুবিধা কোথায়? রোহিঙ্গাদের এই জন্য কলোনি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু তারপর এই রোহিঙ্গারা গুলশান কলোনি বা বারুইপুরে এসে তো থাকলো, তারপর কোথায় গেল? ওখানে তো নেই, কোনো ক্যাম্প তৈরি করে সেখানে তো আর নেই। তাহলে এবার একেবারে ভারতের মূল স্রোতে এই রোহিঙ্গারা ঢুকে পড়ল। এবার তারা কোথায় গেল? এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার পুলিশ, তার এসপি, তার আইবি, কেউ কি উত্তর দেবে? কেউ উত্তর দেওয়ার নেই। যে সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলতেন নিজের দেশের সেই মানুষগুলোকে নিয়েও এখন ম্যাডামের চিন্তা নেই। তাই রাজ্যে তৃণমূলের কোন্দলে মারছেও সংখ্যালঘু, মরছেও সংখ্যালঘু, শুধু ক্ষমতার দখলদারি চলছে। তাতে তৃণমূলকে মারছে। আর তার হাতে গরম উদাহরণ ভাঙড়ের রাজ্জাক খান এবং মালদার তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। আর এই মুহূর্তে আমাদের কাছে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, ভাঙড় থেকে যে ব্রেকিং নিউজ উঠে আসছে সেদিকে নজর রাখবো। যেভাবে তৃণমূলের নিশানায় তৃণমূল থেকেছে এবং রাজ্জাক খানকে খুন করেছে
হচ্ছে তৃণমূলেরই অন্তর্কলহ, এমনই বলেছেন তার দাদা নিজে। এই জায়গা থেকে ভাঙড়ের তৃণমূল নেতা খুনের তদন্তে পুনর্নির্মাণ, গোষ্ঠীকন্দলে খুন, শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা বলছেন তার নিজের দাদা, নিহতের নিজের দাদা। খুনের তদন্তে স্থানীয় বাজারে যান তদন্তকারীরা, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা তদন্তকারীদের, স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা পুলিশের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক দলের। খুনের পিছনে গোষ্ঠীকন্দল মানছেন নিহতের পরিবার। রাতের অন্ধকারে তৃণমূল নেতার উপর হামলা এবং তাকে গুলি চালানো হয় প্রথমে, তারপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে বারংবার, এবং পুলিশের অনুমান তারা জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং তারপর যখন ঘরে ফেরার জন্য বাইকে করে আসছিলেন রাজ্জাক খান, তখন তারা হামলা চালায় তার উপর। কিন্তু প্রথম থেকেই শওকত মোল্লা যখন বলছিলেন আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছিলেন, সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের দাদা। তিনি বলছেন আইএসএফ নয়, এর পেছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুনুন কি বলছেন তিনি। গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে। কিন্তু আমার ধারণা আইএসএফ এর এটা কাজ না, ওরা গোষ্ঠীকন্দলের কাজ। ওরা তৃণমূলের লোকেরাই ওরা ফোন করেছে, এটা আমার মত। তাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ, তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না, কর্মী, আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস। তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে, নিজের দলের তোর শত্রুতা আছে। আমি ওকে বারবার বুঝিয়েছি, কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের। ও সাদা সরল মনের লোক। ও কোনো সময় ও এটা ভাবতো না যে ওর জন্য সবাই আমার আপন। কিন্তু আমাকে বলেছে, ওর দলের লোকই আমাকে বলেছে যে বড়দা, ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো, নিজের দলের লোকের শত্রু। একদিকে যখন ভাঙড়ে এভাবে তৃণমূল নেতাকে কুপিয়ে কুপিয়ে গুলি করে খুন করা হলো, আর তারপরে এই একই দিনে দেখা যাচ্ছে নিজের জন্মদিনে একজন তৃণমূল নেতা তাকে খুন করা হলো, সেখানেও কুপিয়ে খুন করা হলো। সেটা কোথায়? না, মালদার ইংরেজ বাজারে। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ মালদা থেকে যেটা উঠে আসছে, ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মইনুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে আটক মইনুলকে। জিজ্ঞাসাবাদ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, জমি বিবাদের জেরে খুন বলে অনুমান। প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মইনুল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে, খোঁজে আটক মইনুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে উঠে আসছে দুটো কারণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং জমি বিবাদ। তার জেরেই খুন বলে অনুমান পুলিশের। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পরপর ব্রেকিং নিউজ আপনাদের দিলাম। সারা দিন ধরে এই খবরের দিকে আমরা নজর রেখেছি। একদিকে ভাঙড়, অন্যদিকে মালদা। তৃণমূল মারছে তৃণমূলকে, এবং এই জায়গা থেকে এই একটা ঘটনা শুধু আজকের নয়, বা এই দুটো ঘটনা শুধুমাত্র বললে ভুল হবে। এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় তৃণমূলের মধ্যে কোন্দল। কোথাও মন্ত্রীকে সামনে রেখে হামলা চালানো হচ্ছে, তৃণমূলের মন্ত্রীকে সহ্য করতে পারছে না। কোথাও তৃণমূলের দুটো গোষ্ঠী একে অপরকে খুন করছে, মারছে, এবং সেই জায়গা থেকে যত দিন এগোচ্ছে তত এই গোষ্ঠীকন্দল আরও বাড়ছে। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সোজাসুজি স্বর্ণালীকে, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে যে কথা বলেছিলেন অত্যন্ত প্রাসঙ্গিক, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সব থেকে বড় শত্রু কে, বিরোধীরা নাকি নিজেরাই। শুনুন। যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা যাচ্ছে, যারা সংখ্যালঘু বিরোধী বিজেপি বলে প্রচার করেন, এবং সংখ্যালঘুদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম। সংখ্যালঘু কেন্দ্রে আমরা ভোট পাই না, বুথে 5টা 6টা করে। এই নির্বাচনেও, কালীগঞ্জের নির্বাচনে ভোট পেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে আয়নার দিকে তাকিয়ে নিজেদের প্রশ্ন করুন, গত 11 বছরে কি পেয়েছেন। নিজেদের কাছে প্রশ্ন করুন যে গুজরাটের মুসলমান যেভাবে আছেন, তাদের আর্থসামাজিক অবস্থা আর আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে ফারাকটা কোথায়? মরছে মুসলমান, মারছে মুসলমান। আর আমরা বিজেপি চাই যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরালভাবে একই রাস্তা দিয়ে যাক, কিন্তু আজকে সেই পরিস্থিতি তো রাজ্যে নেই। এই সময় দাঁড়িয়ে যে পরিসর রয়েছে, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে আর মাত্র হাতে গোনে কটা মাস 2024-এর নির্বাচন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি, তার কাছে কি মনে হয় কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি চ্যালেঞ্জের হতে পারে? আমরা ভারতীয় মুসলমানদের এটা বলতে চাই যে এই দেশটা আপনাদের দেশ বলে আপনারা মেনে নিয়েছিলেন, সেজন্যই আপনারা পাকিস্তানে যাননি, ভারতবর্ষে আসেন। আগামী দিনে
আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম মেশিন। ঠিক। আপনি ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি পাথর থাকবে না বই থাকবে, আপনাদের ছেলে মেয়েদের হাতে কি তরোয়াল থাকবে না পেন থাকবে, আপনাদের গ্রামগুলো সংঘর্ষমুক্ত থাকবে কিনা, এই বার্তা থাকবে। শ্রমিক ভট্টাচার্য একটা প্রশ্ন করছিলেন যে কার হাতে কি থাকবে, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা বলেছিলেন সবার জন্য উন্নয়ন চেয়ে তিনি এখানে ভোট চাইছেন এবং সরকার গঠন করে তাঁর একমাত্র লক্ষ্য হলো বাংলার উন্নয়ন। তিনি কি সত্যি, বিশেষ করে সেই সম্প্রদায়ের মানুষ, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সামনে রেখে তিনি ভোট ব্যাংক তৈরি করেছেন, বিভিন্ন সময় দুধের গাই বলেছেন, সেই মানুষগুলোর জন্য আদতে তিনি কোনো রকম উন্নয়ন তো সাধন করতে পারেননি, বরং উল্টে তাদের ক্ষতি করেছেন, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন অনেকের হাতেই, এবং তাদেরকে এবং রোহিঙ্গাদের কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ভোট ব্যাংকটা নিজের জন্য ধরে রাখছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তিনি ভালো কিছু না করে বরং রোহিঙ্গাদের যাবতীয় ভালো করার চেষ্টা করে আদতে সেই সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছেন, যেভাবে তিনি কলোনি তৈরি করছেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে এই রাজ্যে জনবিন্যাস থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব মিলিয়ে ঠিক কোন জায়গায় রয়েছে দেখুন। 24 ঘন্টার মধ্যে 2 জেলায় খুন 2 তৃণমূল নেতা। সংখ্যালঘুদের হাতেই খুন হচ্ছে সংখ্যালঘুরা। ভোট রাজনীতিতে সংখ্যালঘুদের ফায়দা নিচ্ছেন মমতা, আর সংখ্যালঘুদের উন্নয়নের নামে তাদের হাতে তুলে দিয়েছেন বোমা বন্দুক। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা ক্ষমতায় আসার পর বিগত দশকে রাজ্যের একাধিক জেলায় যে জনবিন্যাস বদলেছে সেই অভিযোগ বারবার করছে বিরোধীরা। সারা দেশে যখন বাংলাদেশি রোহিঙ্গাদের কার্যত খুঁজে খুঁজে বার করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তখন কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন মমতা? তাহলে কি রোহিঙ্গারাই মমতার ভোট ব্যাংক? যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে বিরাট ধাক্কা তৃণমূলের। এবার কি তাহলে তৃণমূলের রোহিঙ্গা ভোট ব্যাংকে ধরতে চলেছে ভাঙন? রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবরের সবথেকে বড় যে টপ যে ইনপুটটা সেটা হলো এটাই যে ইতিমধ্যেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করা হোক, কোনো বাধা নেই, কারণ স্থগিতাদেশ দেওয়া হয়নি। আর এই জায়গা থেকেই সবথেকে বড় প্রশ্নটা তৃণমূলের জন্য, বা সবথেকে বড় দুশ্চিন্তার কারণও বটে। কারণ এবার কি হবে? যাদের জন্য এত কিছু করা হলো, যাদের জন্য কলোনি তৈরি করে দেওয়া হলো, যাদের জন্য বলা হলো অবারিত দ্বার চলে আসুন, আর যখন সেই নিয়ে প্রশ্ন করা হলো সমস্ত দায় বিএসএফ এর দিকে ঝেড়ে দেওয়া হলো, কেন্দ্রের দিকে দেওয়া হলো, কিন্তু আদতে এবার সেই সমস্ত পরিকল্পনা কি জলে যাবে? এবার এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো, আলোচনা শুরু করবো, ডিবেট স্টার্ট করবো এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই তাদের সঙ্গে আলাপ সারবো। দীপঙ্কর সরকার রয়েছেন, বিজেপির মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে রাধামোহন রয়, আইনজীবী, সেই সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা, এবং কাশেম আলী, রাজনৈতিক কর্মী। আমি প্রথমেই আসবো কাশেম আলীর কাছে। কাশেম আলী, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। আমি একেবারে প্রথমেই এই কারণে আপনার কাছে আসছি, কারণ আপনি রাজনৈতিক কর্মী পরিচয় এসেছেন, রাজনীতির নিশ্চয়ই বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি আপনার রয়েছে। সেই জায়গা থেকে যা চলছে, একদিকে যে কথাটা আমরা বললাম রোহিঙ্গা চাষ করা হচ্ছে এ রাজ্যে, এবং বারবার কেন্দ্রের সেই রিপোর্ট এসেছে, কেন্দ্রের গোয়েন্দাদের রিপোর্ট এসেছে, তার সত্ত্বেও মাথা ঘামানো হয়নি, উল্টে গুলশান কলোনি, বারুইপুরের রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূলে সংঘাত হচ্ছে, তাতে করেও সংখ্যালঘুর নিশানায় থাকছে সংখ্যালঘু। তাহলে সব মিলিয়ে ঠিক কি চলছে বাংলায়?
একটু আগেই আপনাদের ব্রেকিং নিউজে চলছিল শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছিলেন মরছে কে মুসলমান মারছে কে মুসলমান। গতকাল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের আদি তৃণমূল নেতা রাজ্জাক আলী খান সে খুন হলেন, গুলি করে কুপিয়ে তাকে রক্তাক্ত করে খুন করা হলো এবং মরেছে কিনা নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে গলা অবধি কাটা হলো বারবার। এটা গোটা পশ্চিমবাংলায় মালদাতে খুন হচ্ছে মুসলমান, ভাঙড়ে খুন হচ্ছে মুসলমান। আমরা চেয়েছিলাম যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির প্রতি ভরসা করেছিলাম যে পশ্চিমবাংলায় একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে, সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হবে। উন্নয়নের বদলে কি দেখলাম? একটা বকটুই দেখলাম, একটা ভাঙড় দেখলাম, একটা সন্দেশখালি দেখলাম। যে কথা আপনি বলছিলেন যে রোহিঙ্গা, এই সন্দেশখালি যে সংবাদ শিরোনামে গত দিনে আমরা দেখেছিলাম, সেই সন্দেশখালিতে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে। রোহিঙ্গা মুসলমান সেখানে বসবাস করছে কার নেতৃত্বে? শাহজাহান শেখের নেতৃত্বে। যে শাহজাহান শেখ ইডির উপরে হামলা থেকে শুরু করে ওখানকার সংখ্যালঘুদের কবরস্থান দখল করা থেকে শুরু করে শ্মশান দখল করা থেকে শুরু করে রাত 12টার সময় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য মা বোনদেরকে আহ্বান করা, যেটা আজকের কলেজ ক্যাম্পাসে বা এতে দেখছেন যে সেখানে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে তৃণমূল নেতারা ধর্ষণ করছে ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জান মাল কোনো কিছুর নিরাপত্তা পশ্চিমবাংলার মাটিতে নেই। মুসলমানরা খুব শঙ্কিত। এবারে 2026-এ নির্বাচন, 8 মাস বাকি আছে। বাংলার মুসলমানরা কিন্তু খুব সংশয় প্রকাশ করছে যে এবারে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আমাদের অস্তিত্ব থাকবে কিনা। তৃণমূল কংগ্রেসের এখন ভোট ব্যাংক হচ্ছে রোহিঙ্গা ভোটার, কখনো গুলশন কলোনিতে, কখনো আপনাদের সন্দেশখালিতে, কখনো মালদার কালিয়াচকে, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ থেকে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা যারা রাষ্ট্রের চেতনায় নিজেদেরকে উন্মুক্ত দ্বার হিসাবে মানুষের কাছে উপস্থাপন করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এদেশীয় মুসলমান যারা যুগ যুগ ধরে এদেশে বসবাস করছি, তাদের রুটি রুজি সমস্ত সব কিছুর উপরে টান পড়ছে। এই রোহিঙ্গা মুসলমানরা আমাদের সমাজ ব্যবস্থাকে ভাগ করে দিচ্ছে, গোটা মুসলমান সমাজ ব্যবস্থাকে বদনাম করছে, অন্যের ধর্মের মানুষের কাছে গোটা মুসলমান সমাজকে বদনাম করছে। আমরা চেয়েছিলাম যে বাংলার মাটিতে 34 বছরের সিপিএমকে আমরা অনেক দোষারোপ করেছি, বদনাম করেছি যে সিপিএম আমাদের ফুটবলের মতো ব্যবহার করেছিলেন। মমতা ব্যানার্জি হিজাব টেনেছেন, নামাজ পড়ার অভিনয় করেছেন, আমাদের মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমাইশ বানিয়েছেন, মুসলমানদের চাকরিতে কোনো জায়গায় সংস্থান করেননি, খাদ্যতে অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যে বিষয়গুলো বলছেন পয়েন্টার দিয়ে দিয়ে একটু একটু করে আলোচনা করার বিষয়, কিন্তু আপনি কাশিম আলী আপনাকে থামাবো। আমি একবার রাধামোহনের কাছে যাব। রাধামোহন রায় আইনজীবী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি আপনার কাছে আসবো যে আপনি কি বলবেন এখান থেকে। কাশিম আলী যে কথাগুলো বলছেন, সত্যি এতটা দ্বিচারিতা কি করে করা হলো রাজ্য সরকারের তরফ থেকে সেই দুধেল গাইদের নিয়ে যাদেরকে সামনে রেখে ভোট ব্যাংক তৈরি করা হয়েছে? কাসেম বাবুর দুঃখটা আমি বুঝতে পারছি, কেন কাসেম বাবু তো কিছু বছর আগে তৃণমূলেই ছিলেন মুকুলদার হাত ধরে, তারপরে বিজেপিতে গিয়েও কিন্তু উনি দিশেহারা আছেন। কিন্তু জিনিসটা হচ্ছে উনি কিসে দুঃখ পেলেন সেটা আমার বিষয় না, বাংলার মানুষ দুঃখে আছে সেটা নিয়ে বলুন। ওখানেই আসছি, আমি সেখানেই আসছি। কারো ব্যক্তিগত দুঃখ কষ্ট আনন্দের বিষয় এখানে আলোচনা করতে পারেন। আমাদের দলের লোককে যে মেরেছে, এটা কে মেরেছে? এটা বিজেপির সাপোর্টেড আইএসএফ। আরে বলতে দাও, তুমি বলে না। এক সেকেন্ড, উনি আপনি ব্যক্তিগত আক্রমণে ওকে বলবেন না, ওকে বলবেন না। কাশিম আলী প্লিজ, বন্ধু ভাই, আমাদের খুব বেশি সময়, আমরা বন্ধু, তোমার কষ্টটা আমার কষ্ট পাই আমি। আচ্ছা, আপনি কষ্টটা বাইরে গিয়ে এবার আমি বলি, ভাঙড়ের যে গল্পটা বললো বা যেটা ইনসিডেন্ট যেটা হলো, খুন করিয়েছে শওকত মোল্লা খুনি। আরে বলতে দাও না ভাই, শওকত মোল্লা খুন করেছে, এই তো তুমি বলো আলিফ পাইককে খুন করেছে। বিজেপি এখন আইএসএফ এর কথা বলছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে। কাশিম আলী, আমি রিকোয়েস্ট করছি আপনি এখানে থামুন, আমি আপনাকে আবার বলার সুযোগ দেব। কাশিম আলী প্লিজ প্লিজ বলুন। এবার জিনিসটা হচ্ছে যে ভাঙড়ে যেটা খুন হয়েছে, যেটা মানে খুব মর্মান্তিক খুন হয়েছে। মর্মান্তিক আমরা সবাই জানি, আসল জায়গায় আসুন। আইএসএফ এর লোকরা করেছে কেন? আইএসএফ এর সংগঠন ওখানে উইক হচ্ছিল। ওই ছেলেটা হাত ধরে আমাদের দলে কিন্তু সব ওখানকার লোকগুলো জয়েন করছিল বলে ওকে খুন করা হয়েছে। এবার যেটা আপনাদের যে আজকে যে মানে যেটা মানে ভোটার তালিকা নিয়ে যেটা কথা,
আচ্ছা একটা কথা বলুন তো, দিল্লি ইলেকশনে কি হলো? দিল্লি প্রত্যেকটা তো রাজ্যতে যেখানে যেখানে বিজেপি আছে, এক সেকেন্ড রাধামোহন বাবু, আপনি দিল্লি, বিহার, উড়িষ্যা এসব ঘুরবেন না একটু? এক সেকেন্ড, আমি আপনার কাছেই আসছি, যদি সাহস থাকে একটু শুনুন। বিজেপি যদি ভুল করে, আমি প্রশ্নটা করব, আপনি উত্তর দেবেন কি দেবেন না সেটা বাংলার মানুষ দেখতে পাবে। এক সেকেন্ড, মানে এক সেকেন্ড রাধামোহন বাবু, আমি আপনাকে প্রশ্ন করব, এটাই দস্তুর, আপনি উত্তর দেবেন কি দেবেন না এটা আপনার বিষয়। যদি একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয় তাহলে তৃণমূলের এত অসুবিধা কোথায়? মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, এরা ভোট দিতে পারবে না, এটাই সব থেকে বড় সমস্যা। রোহিঙ্গারা যারা নথিবদ্ধ নয় তারা ভোট দিতে পারবে না, এটাই সব থেকে বড় সমস্যা। না দেখুন, এই যে ইলেকশন কমিশন তো বিজেপির হয়ে কাজ করে। তো ইলেকশন কমিশনের এই যে ভুয়ো ভোটার ওনারা অন্য দেশে কেন বের করতে পারছেন না? এই যে অনুপ্রবেশ হচ্ছে আসামে কেন আটকাতে পারছেন না? বিএসএফ কেন কিছু করতে পারছে না? এই যে রোহিঙ্গা নিয়ে যে কথা হচ্ছে বেঙ্গলে, যেটা হচ্ছে, এটা তো আমার মনে হয় না ইসি কিন্তু ধরতে পারবে কি? আপনাকে জিজ্ঞাসা করি এবং মনে করিয়ে দিই, রাধামোহন বাবু, আপনার কি মনে আছে 2006 সালে যখন লোকসভার ডেপুটি স্পিকারের কাছে মুখের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এক তারা কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সঙ্গে ছিল তার রেজিগনেশন, এবং তারপর তিনি কেঁদেছিলেন কেন? নাকি তিনি বলছিলেন বাংলায় ভয়ঙ্করভাবে বাংলাদেশিরা ঢুকে পড়ছে, সেটা নিয়ে নাকি তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকে কি হলো? আজকে কেন তিনি এই নিয়ে কথা বলতে পারেন না? কথাতেই আমি আসছি, কেন তখন কে ছিল শাসক কে ছিল? এই আমাদের সরকার বাবুরা, এরাই তো সব ঢুকিয়েছে, এই তো পুরো ঢুকিয়েছে। আমরা এসে ওখানে বন্ধ করেছি, এখন বামারা যে জনবিন্যাস বদলে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে একটা কথা বলেছেন, ভোট পলিটিক্স করছে, জনগণের পলিটিক্স করছে না, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, ইকোনমি ফল করছে, সোনার দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম। যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেবো, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে, এটা ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল। কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, ওয়েস্ট মিডল্যান্ড। আমরা শুনলাম এবং একেবারে নথি হাতে নিয়ে বিরোধী দলনেতা যেটা বলছেন যে কোথায় কোথায় জনবিন্যাস বদলে যাচ্ছে, এই কথাটা কিন্তু শুধুমাত্র বিরোধী দলনেতা বলছেন তা নয়। বিভিন্ন সময় আমরা দেখেছি অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, বিভিন্ন সময় দেখেছি আমরা কেন্দ্রের তরফ থেকে এই রিপোর্ট এসেছে এবং সেটা রীতিমতো আশঙ্কার। আমি একবার আসবো সৈকতের কাছে। সৈকত, এই জনবিন্যাস বদলে যাওয়া এটা কি সত্যি আশঙ্কার নয়? এখানে কিন্তু বামেদের কোনো রকম ইন্টেলেকচুয়াল স্ট্যান্ড, কোনো রকমভাবে তারা কি ভেবেছে রোহিঙ্গাদের জন্য তাদের দরদ উতলে উঠেছে, এই সব বিষয়গুলো আসতে পারে না। আমার দেশে আমার ঘরে যদি 10টা ঘর থাকে সেখানে আমরা 1200 জনকে অ্যাকোমোডেট করতে পারি না, এই বাস্তবটা মানতে হবে। প্রথমত হচ্ছে লালমোহনবাবু বলবার সময় বললেন বামরাম জোটের কথা, এই সভ্যতা আছে তো, মানে এইটুকু সভ্যতা আশা করব। এই যে সিপিএম যাকে জনগণ একটা শাসন বানিয়ে দিয়েছে, আমি আশা করি আপনি সভ্য, মানে এতটা অসভ্য আপনি, তৃণমূলটা এতটাই অসভ্য, সিপিএমের একটা বামের একটা চরিত্র, এই বামের এরকম অসভ্যতা হয় যে জনগণকে কার্টুন সমাজের সভ্য আলোচনায় আছে তো রাজ্যতে, এটাই এর কথাতে বোঝা যাচ্ছে। আপনি তারপর বোঝা যাবে, কথাটা বলতে দিন, তারপর বোঝা যাবে, কথাটা বলতে দিন। না তো উনি তো ভুল বলছেন, ভুল না, ঠিক সেটা পরে বিচার করা হবে, আপনি আগে শান্ত হন, বসুন। আমার কথা হচ্ছে লালমোহনবাবু বললেন যে বামরামের জোট, এখানে কাসেমদা বসে রয়েছেন, কাসেমদা একদম কারেক্টলি বলেছেন উনি তৃণমূল করতেন, এখন বিজেপি করেন, কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা কেন লিখেছেন আমি জানি না, বিজেপি নেতা লেখা উচিত ছিল। 1, 2, ভাঙড়ে যে ঘটনা ঘটেছে, এই খুন, এই রোহিঙ্গা অনুপ্রবেশ, বাংলাদেশি অনুপ্রবেশ, সংখ্যালঘুদের খুন হয়ে যাওয়া, এই কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কাকদ্বীপে তৃণমূল ছাত্র পরিষদের নেতা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। জাকির বাবু রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দেবে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলছেন তৃণমূলের নেত্রী। সুন্দরবন সীমান্ত, ভাঙড়, সন্দেশখালী, শাহজাহান মডেল, জেসিবি মডেল, শওকত মোল্লা,
বোম বাঁধেন শওকত বাবু ভাঙড়ের দায়িত্বে। গতকালকে যে তৃণমূল নেতা খুন হয়েছে তাকে খুন করানোর পেছনে সবচাইতে যদি কারো রাজনৈতিক লাভ হয়ে থাকে তার নাম শওকত মোল্লা, কারণ শওকত মোল্লার সঙ্গে যে গ্রেপ্তার হয়েছে সে ঘুরে বেরিয়েছে। এবং গতকালকে গতকাল রাত 9:30 অবধি শওকত মোল্লার সঙ্গে ওই নেতা ছিল, পুলিশ জানতো না। আমি যে পুলিশ জানতো না, পুলিশ সব জানতো। আর যদি পুলিশ না জানতো তাহলে গোয়েন্দা ব্যর্থতার দায়ে তৃণমূলের নেতা কর্মী খুনের, আমি কারোর সঙ্গে ডিস্টার্ব করি, আমি একটু এক লাইন, তৃণমূল নেতাকর্মী খুনের দায়ে কেন পুলিশ মন্ত্রী পদত্যাগ করবেন না? আসলে গোটা রাজ্য জুড়ে এই মুসলমানদের বোম বন্দুকের কারখানার এক একটা অস্ত্র বানাও, এদের কোনো শিক্ষা দীক্ষা, এদের কোনো সরকারি চাকরি, এদের কোনো উন্নয়নের কথা হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ বলছেন, বাংলাদেশি অনুপ্রবেশ বলছেন। আচ্ছা, ভোটার কার্ডে বেআইনি ভোটার কার্ড, আধার কার্ডের যে অভিযোগ যে নেত্রী করেছিলেন, আজকে এতদিন সরকারে থাকার পর এই রাজ্যের সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেছে? বরং লাভলি খাতুনদের আমরা দেখেছি যারা এই দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে। আর গোটা রাজ্য জুড়ে গোটা সীমান্ত এলাকা আজকে উন্মুক্ত। তৃণমূল কংগ্রেসের প্রচারে বাংলাদেশের অভিনেতা এসে প্রচার করে চলে গেছে। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একের পর এক জঙ্গি কার্যকলাপ হচ্ছে। তৃণমূল কংগ্রেস জেনে বুঝে সিদ্দিকুল্লাহদের মন্ত্রী করে, ইমরান হাসানদের রাজ্যসভার সাংসদ পাঠায়, যেগুলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে। আর তারপরেও যদি আপনি বলেন যে ভোটার কার্ড সংশোধনের মধ্যে দিয়ে এগুলো তাড়ানো যাবে, তাহলে আমি বলছি নির্বাচনের আগে কেন আমাদের দলগত স্ট্যান্ড ক্লিয়ার। 5 বছর ধরে এই প্রক্রিয়া চলুক, সবগুলোকে বেছে বেছে বের করা হোক, শুধু ভোটের আগে কেন হবে? এটা তো শুরু লাগে সবকিছুর, সেই বিষয়ে আসবে। সেই শুরুটা হচ্ছে ভোটের আগেই দরকার পড়ে বিজেপি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ সন্দেশখালী থেকে, সন্দেশখালীর তদন্তে সিবিআই, সন্দেশখালী নিউজ উঠে আসছে, সন্দেশখালীর তদন্তে সিবিআই, খুনের তদন্তে প্রায় 40 জনের বয়ান নেয় সিআইডি। এই প্রত্যক্ষদর্শীদের বাড়িতে যায় সিবিআই, বিস্ফোরক তথ্য পায় সিবিআই। সিআইডি কোনো বয়ান নেয়নি, সিবিআইকে জানান প্রত্যক্ষদর্শীরা। তাহলে কি ভুয়ো চার্জশিট পেশ করে সিআইডি? 6 বছর আগে খুন হন সন্দেশখালীর 3 বিজেপি কর্মী। তাদের নিয়ে সিআইডি যে চার্জশিট দিয়েছিল তাতে মূল অভিযুক্তদের নাম বাদ গিয়েছিল বলে বারবার নিহতের পরিবারের লোকজনরা অভিযোগ করেছেন। এবার যেটা জানা যাচ্ছে, খুনের তদন্তে প্রায় 40 জনের বয়ান নেয় সিআইডি, এমনটাই তাদের নথিতে রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, সিবিআই যখন এই 40 জনের বাড়িতে যাচ্ছে তাদের বয়ান নেওয়ার জন্য, তারা বলছেন সিআইডি তো কোনো বয়ানই নেয়নি। তাহলে কি সম্পূর্ণভাবে যে চার্জশিট পেশ করা হয়েছিল সিআইডির তরফে সেটা ভুয়ো ছিল? আমি একবার আসবো দীপঙ্কর বাবুর কাছে আসবো। দীপঙ্কর বাবু, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আমার একদম 1 পয়েন্ট এজেন্ডা, একটা স্বচ্ছ ভোটার লিস্ট হলে সেখান থেকে যেগুলো ভুতুরে ভোটার সেগুলো যদি বাদ যায়, এই রোহিঙ্গারা যদি বাদ যায়, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, একটা পরিষ্কার কথা, এটা আমরা বলছি না, মমতা ব্যানার্জি 4/8/2005 সালে যেটা বিধানসভায় বলেছিল, লোকসভায় বলেছিল, সেটাই এবার দিল্লি, হরিয়ানা, রাজস্থানের বিধানসভা নির্বাচনের পর বিজেপি যখন 3টে রাজ্যে জয়লাভ করলো, তখন মমতা ব্যানার্জি বিজেপি কিভাবে জিতেছে তার বিশ্লেষণ দিতে গিয়ে আপনাদের মিডিয়ার সামনে কি বলেছিল? যে এই সব রাজ্যে ভোটার লিস্টে অন্য অনেক ভোটার ঢুকিয়ে, ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি ক্ষমতায় জিতেছে। সেই ভুয়ো ভোটার বাদ দেওয়ার দাবি প্রথম কে তুলেছিল? এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সহযোগী কংগ্রেস। মমতা ব্যানার্জি সেই দাবিকে মান্যতা দিতে গিয়ে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি খাল কেটে কুমির এনেছে। এবং মমতা ব্যানার্জি এই যে খাল কেটে কুমির আনা, সেইটাই আজকে প্লিজ না না রে, রাহুল গান্ধী মমতা ব্যানার্জি বলেন, রাহুল গান্ধী অফিসিয়াল মামলা করেছে, মমতা ব্যানার্জি মামলাটাও করেনি। কেন বিজেপি মমতাকে ফুটেজ দিচ্ছে? আরে মমতাকে ক্রেডিটটা দিচ্ছ কেন? এটা এক্সপেক্টেড নয়, বলতে দিন। মমতা ব্যানার্জি রেগেছে, তোমার গায়ে লাগা প্রমাণ দিচ্ছে। এবার এই যে মমতা ব্যানার্জি বলেছিলেন ভোটার লিস্টে কারচুপি হচ্ছে, আমরাও বলেছিলাম যে ভোটার লিস্টে যদি এরকম কোনো সংশয় থেকে থাকে তাহলে নির্বাচন কমিশন সেই সংশয় দূর করুক। আমাদের বিরোধী দলের নেতা 16 লক্ষ পশ্চিমবাংলায় ফলস ভোটারের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে এসছে। সেই তালিকার যদি হাল নাগাদ হয়, সেই তালিকার জন্য যদি বিশেষ সমীক্ষা হয়, SIR হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের কেন ভয়? ভয় এখানেই, কারণ এই বাংলার বুকে বিগত 10 থেকে 15 বছর ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি ওপেন টু অল করে দিয়েছেন। এক্ষুনি লাভলি খাতুনের কথা বলছিল, ওপার থেকে মোহাম্মদ সেলিম আনসারি বাংলাদেশ থেকে যে এখানে এসেছে, এখানে এসে মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসার ইমাম ভাতা নিচ্ছে।
ইমাম মাতাটা কার? আপনি এই ধরনের কথা যখন বলছেন আপনি এক সেকেন্ড এলো কি করে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, সৈকত গিরি যখন করছেন এবং তারপর বিএসএফকে দোষ দেন। আমি একবার দীপঙ্কর বাবু এক সেকেন্ড আমি দু জায়গায় ভোটার লিস্টে না একদম এখানে আমরা যারা 5-6 জন আছি এখানে এত কর্মী রয়েছে, কার দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে? সাবরাবির দু জায়গায় ভোটার লিস্টে আছে এবং সাবরাবিকে ভুললে চলবে না, এবিটির একজন জঙ্গি সাবরাবি। সেই ভোটার লিস্টে যদি সংশোধন হয় তাহলে মমতা ব্যানার্জি সংশোধন করার কথা বলে আজকে সেখান থেকে পিছু হচ্ছে কেন? তার মূল কারণ না শুধু পিছু হচ্ছে না দীপঙ্কর বাবু, এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা বক্তব্য শোনাবো যাতে করে এটা আরো স্পষ্ট হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধনের কাজে বাধা দিচ্ছেন তাই নয়, মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে ভুল বুঝিয়ে এটা বলছেন যে যদি এই ভোটার লিস্ট সংশোধনের কাজ হয় তাহলে নাকি মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। কি অদ্ভুত যুক্তি, শোনাবো। ভয় দেখিয়ে এটা বলে আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু, বাট ফর বেঙ্গল দিস ইজ দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, they are targeting actual migrant workers, they are targeting actual the Bengal people, but election commission cannot do it unilaterally without talking to the political parties. আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে, সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না, লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। আমি একবার সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, আপনি অনেক দিন ধরে পুলিশে কর্মরত ছিলেন, পুলিশের অনেক ঘাতঘাত আপনি জানেন যেটা হয়তো সাধারণ মানুষ জানেন না, কিন্তু এই যে অনুপ্রবেশ এটা তো আজকের বিষয় নয়, এই বিষয়টা যখন এতদিন ধরে হচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেড়ে গিয়েছে রোহিঙ্গাদের আনাগোনা, তাতে কলোনি তৈরি করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, সেখানেও আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা সেই বক্তব্যটা শোনাবো, পুলিশের এসপি আইবির লোকজন, পুলিশের থানা, লোকাল থানা, সেখান থেকে এসে তদন্ত করে গিয়ে বলেছে হ্যাঁ বসানো হোক এদেরকে। এটা কি করে সম্ভব? এটা কি হচ্ছে এ রাজ্যে? দেখুন, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, আমি কিন্তু পলিটিক্যাল পার্সন আমি আপনাকে একদম না, আমি বলছি সব ওপেন বলে দিলাম, কিন্তু ঘটনাটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসছে নানাভাবে, তারা বাংলাদেশ ক্রস করার পরই তাদেরকে এখানে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, তাদেরকে 3 রকম সাহায্য করা হয়। একটা হচ্ছে তাদের সোশ্যাল সাহায্য, অর্থাৎ তাদের আধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য প্যান কার্ড এবং পাসপোর্ট সব যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে হলো রাজনৈতিক সাহায্য, রাজনৈতিক কোনো নেতার মাধ্যমে তারা এখানে তারা থাকতে পারছে, তারা আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে আমরা এখানে অনেক দিন ধরে ছিল, তাদের স্কুল সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 2। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে অর্থনৈতিক সাহায্য। একটা টিম তৈরি করে দিচ্ছে যে তাদেরকে সাহায্য করছে যে কোনোভাবে হোক এইখানে যেন তারা থাকতে পারে। এই 3টে সাহায্য ম্যাডাম বলে দিই আপনাকে, এই যে 3টে যে সাহায্য, 3টে সাহায্যের মাথার উপর আছে, কিছু মনে করবেন না, কিছু না কিছু রাজনৈতিক নেতা, যে কোনো পার্টি, যে কোনো পার্টি, যে রুলিং পার্টি তারই থাকবে, যে কোনো পার্টির আর কি রাজনৈতিক নেতারা তাদেরকে ব্লেসিংয়ে তারা এখানে থাকছে। এবার প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে, একটা বাংলাদেশেও ভোটার কার্ড আছে, সে এখানেও ভোটার কার্ড আছে, সে কিভাবে হতে পারে? আপনার এই প্রশ্নটা তো আসবে, এই প্রশ্ন আসবে যে বাংলাদেশেও তার ভোটার কার্ড, তার এখানেও দেশের ভোটার। আমি একটা ছোট্ট আমি ব্যক্তিগত উদাহরণ দিই। এই 13 সালে আমি যখন পঞ্চায়েত নির্বাচনে আমাকে বালুরঘাটে যেতে হয়েছিল, তো বিশাল ফোর্স নিয়ে যেতে হয়েছিল কলকাতা পুলিশ থেকে। তো ওখানে আমি হিলি সীমান্তে গেছিলাম চেক করার জন্য। তো দেখলাম যে ওখান থেকে একটা ছোট এরকম বর্ডার, তার মধ্যে থেকে অনবরত লোক পাস করছে যাচ্ছে, পাস করছে যাচ্ছে। কাস্টমসের অফিসারদেরকে বললাম, যারা বিএসএফ ছিল তাদেরকে বললাম, তো আপনারা চেক করছেন না কেন এইভাবে? বলছে এগুলো স্যার এসাই হতা হ্যায়, চলতা হ্যায়।
কিন্তু ঘটনা হচ্ছে এটা চলতে হয়নি। আপনি যেটা বলছেন, আপনি হিলি সীমান্তের কথা বলছেন, কিন্তু আমি আপনাকে শোনাবো একেবারে কলকাতায় বসে গুলশান কলোনি, বারুইপুরের কলোনি, কি কি হয়েছে। হোসেন গাজী যে সেখানকার একটি কমিটির সদস্য, কার কমিটি, সেই কমিটি মাথায় দেয় না, গায়ে মাকে কেউ জানে না। এবার দেখুন তারা রোহিঙ্গা কিভাবে চাষ করছে এবং পুলিশ কতটা সাহায্য করছে, যেটা আপনি বলছেন 2-2 4 হবে। দেখুন টোটাল বললাম যে 327 জন মতো রোহিঙ্গারা ছিল। এই 327 জনকে আপনি এখানে আনলেন, অর্থাৎ ভারতে, পশ্চিমবঙ্গে এবং এই বারুইপুর এসডিওর আন্ডারে এখানে আনলেন। প্রশাসনের কোন কোন অংশ বা কোন কোন স্টেজ এই বিষয়টা জানতো? দেখুন, সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিভ আছে আমার কাছে। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। হোসেন গাজী কথা শোনালাম আপনাকে। আমি যেটা বলতে চাইছিলাম, অর্থাৎ এই যে বাংলাদেশ কিংবা নানা জায়গা থেকে আসার পরে, ভারতবর্ষে ঢোকার পরে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আমাদের জন্য যদি 100 জনের খাবার তৈরি করেন, সেখানে এসে দেখা যাচ্ছে যে 150 জন। তাহলে এই যে এই 50 জনকে আমরা, এটা কি একটা রুটের মাল খেতে হবে? এখানে কি আমাদের ধর্মশালা খুলতে হবে? কিন্তু এই রাস্তাটা কারা দেখিয়েছিল? সত্যজিৎ বাবু, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাকে আমি বলছি, এটা কারা দেখিয়েছিল, আমি স্পেসিফিক না কোন নাম বলছি না। আমি আপনার পাশে যিনি বলছেন, আমি তাকে জিজ্ঞাসা করব। 2006 সালে ওই যে এক সেকেন্ড, 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশনের পাতাগুলো ছুড়ে দিয়েছিলেন, তখন কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মমতা যে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কারণ রাজ্যে বাংলাদেশ চাষ করছে এই বাম সরকার। আমরা দেখুন, আমরা বাম সরকারে থাকাকালীন বা আজকে বিরোধী থাকাকালীন আমরা কোনো সময় এই কথা বলি না যে এই রাজ্যে অনুপ্রবেশ, বেআইনি নাগরিক তারা নেই, এ কথা আমরা অস্বীকার করি না। আমাদের দলের একের পর এক নেতা স্টেটমেন্ট রয়েছে যে এটা চাষ করা কাকে বলে বুঝি না, তবে যেটুকু বুঝি যে এই রাজ্যে তৃণমূল যাতে সরকারে থাকতে পারে রোহিঙ্গা ভোট ব্যাংকের দয়াতে, সেটা বিজেপির অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর অ্যালাউ করে। তার জন্য সীমান্তে বিএসএফ সব ঢুকিয়ে দেয়। আমার আমি আপনার সঙ্গে একমত। আপনারা যে আলোচনা করছেন, দেশে নির্বাচন কমিশন সংশোধন করুক, বেআইনি নাগরিকদের ধরে দেশের বাইরে বের করুক বা শাস্তি দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু বক্তব্য হচ্ছে কোটি কোটি মানুষ, তারা তো অপরাধ করেনি, অপরাধ করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা, কোটি কোটি টাকার বিনিময়ে ভোটার কার্ড বানিয়েছে। দেশের স্বরাষ্ট্র দপ্তর তার সীমান্ত সুরক্ষা করতে পারেনি। তাহলে কোটি কোটি মানুষ সেই সুরক্ষাটা করতে পারেনি, দরজাটা খুলে দিয়েছিলেন। দেবাশিস বাবু, এক সেকেন্ড টাইম শেষ। দেবাশিস বাবু, বিষয়টা হচ্ছে কি, সৈকত জানে না, সৈকত তো পড়াশোনা করা লোক, জানে না, এই কথাটা বলবো না, জেনে শুনে না বুঝে ভাবছে যে এত তারা ক্ষমতায় ছিল, তখনও কেন্দ্রীয় সরকারে বিজেপি ছিল না, তখনও কেন্দ্রীয় সরকার বলেছিল জমিদার। 14 পর কি করেছো? এক সেকেন্ড, 14 পর কি করেছো? 34 বছর ধরে আপনারা কি করেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। আচ্ছা বলুন, ছিল ভুয়া ভোটার কার্ড করে তোমার স্বরাষ্ট্র দপ্তর কি করছিল? এই সুযোগ এক সেকেন্ড, সরকার আপনি আপনার সময় বলেছেন। মমতা ব্যানার্জি সুযোগের শীর্ষ তোমাদের হাতকে তোমরা যেখানে রেখে গেছিলে, মমতা ব্যানার্জি সেখান থেকে শুরু করেছে এবং 14 পর থেকে তোমরা এনে বসিয়ে গেছিলে, আর এখন রোহিঙ্গা আনছে। শুনুন, আমি একটা কথা বলি বিশাখা, যে কথাটা বলার জন্য আমি হাততু করছিলাম, সেটা হচ্ছে গিয়ে গত মাস 2 আগে তৃণমূল কংগ্রেসের নেতারা, ইভেন মন্ত্রীরা বুথে বুথে গিয়ে ভোটার লিস্টের সমীক্ষা করছিল। কি যারা হিন্দি ভাষাভাষী ভোটার তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছিল। কেন কি বলে, অন্যান্য রাজ্য থেকে এ রাজ্যে ভোটার আসছে, বিধানসভা ভোটের আগে এখানে বিজেপিকে জেতানোর জন্য তৃণমূল করা। সেই ভোটার বাংলা ভাষা বলছে বলে নাকি তাদের দাগিয়ে দিয়ে বলা হচ্ছে তারা রোহিঙ্গা। এই ভোটার লিস্টের সংশোধন যদি নির্বাচন কমিশন করে, তাহলে তৃণমূল কংগ্রেস কেন বাধা দিচ্ছে? মমতা ব্যানার্জি কেন নির্বাচন কমিশনে গাল দিচ্ছে? রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কি অদ্ভুত যুক্তি দিচ্ছেন যাতে সংশোধন বন্ধ করা যায়, শুনুন। এই দেশের নাগরিক কেবলমাত্র বাংলায় কথা বলছে বলে, বাংলা, পশ্চিম বাংলাকে যারা জয় করতে পারলেন না বলে আক্রমণ। আপনি বাংলা কথা বলতে পারবেন না, এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে বিষয়। তাহলে উড়িষ্যাতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, এবং এত দূর স্পর্ধা যে আমার ডকুমেন্টস রয়েছে, আমি দেশের নাগরিক, আমাকে পুশ ব্যাক করছে, মানে বলছে যাও বাংলাদেশটা। ভ্যালিড ডকুমেন্টস আছে, কিন্তু তারা বাংলায় কথা বলছেন, রাজ্য সরকার বাংলাকে না বলে কখনো কখনো তাদেরকে পুশ ব্যাক পর্যন্ত করছে।
শশীবাজা বলছেন বটে, তবে শশীবাজা বোধহয় জানেন না রোহিঙ্গাদের ভাষাটা ঠিক বাংলা নয়, বাংলা ভাষাকে অজুহাত করছেন, ভালো কথা। রাধামোহন বাবুর কাছে আসবো। রাধামোহন বাবু, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না রাস্তাটা দেখিয়েছিল বামেরা, আপনারা কি তাদের জুতোয় পা গলিয়েছেন? এটাই আপনাদের উদ্দেশ্য ছিল, উন্নয়নটা আসলে মুখোশ? দেখুন, একটা কথা বলি আমি, বিজেপি ভোট রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে না সেটা বোঝা যায়। কারণ হচ্ছে আপনারা কি করেন, কারা কি করে বাদ দিন, আপনারা কি করছেন একটু বলতে দিন কাইন্ডলি। আপনি প্লিজ একদম টু দ্য পয়েন্ট বলবেন। 30 সেকেন্ডস টাইম। এক সেকেন্ড চুপ, দেবাশিস বাবু চুপ করুন। দীপঙ্কর আনইন্টারাপ্টেড। দেখুন কি এই আপনি জানেন হয়তো দিল্লি জয় হিন্দ কলোনিতে বাঙালিকে বের করে দেওয়া হয়েছে, খালি করা হচ্ছে। কারণ হচ্ছে যে ও বাঙালি। এই বাঙালিকে আমি বলি একটু বলি আমি একটু বলি বিজেপি করবে তার জন্য কি এখানে গুলশান কলোনিতে রোহিঙ্গা চাষ করছেন? তার জন্য কি এখানে বারুইপুরে রোহিঙ্গাদের কলোনি তৈরি করেছেন? আর কত বিশ্ব ভ্রমণে বেরোবেন আপনারা? এবার তো একটু চোখে চোখ রেখে বিবেকের সঙ্গে কথা বলুন। রাজ্যের কতটা ক্ষতি করছেন আপনারা, একবার কথাটা ভাবুন। আমি একবার কাসেম আলীর কাছে যাবো শেষে। কাসেম আলী, দেখো রাধামোহনদা, বাঙালি অবাঙালি নয়। না, বাঙালি অবাঙালি তাহলে দিল্লিতে কেন বের করা বাঙালি আপনি যদি বলতে দিন না দাদা, রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থী শিবির খুলে যদি বসেন, দিল্লি তো একটা প্রশাসন আছে, এটা তো পশ্চিমবাংলা নয়। পশ্চিমবাংলা সময় নিয়ে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের এখানেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই জায়গা থেকে সরকার যে প্রশ্নটা তুলেছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন গুলশান কলোনি বা বারুইপুরের কলোনি খালি করা যাচ্ছে না? কারণ সেখানে খালি করতে গিয়ে দেখা গিয়েছে সেখানে তো আর কেউ নেই, সেখানের থেকে তো সমস্ত মানুষগুলো রোহিঙ্গারা সব তো ভারতের মূল স্রোতে চলে এসেছে। এবার আপনি কাকে ঠকবাজতে গাম উজাড় করবেন? এই জায়গা থেকে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি ভুয়ো সরকারি নথি, গণপতি এন্টারপ্রাইজের ঠিকানায় তৃণমূলের দলীয় কার্যালয়। গণপতি এন্টারপ্রাইজের লেটার হেডে সরকারি নথি তৈরির রেড চার্ট। ভুয়ো নথি তৈরির অভিযোগে সরব বিজেপি। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিং। গণপতি এন্টারপ্রাইজের ঠিকানায় তৃণমূলের দলীয় কার্যালয়, তাও আবার রেলের যে জমি, রেলের যেটা কোয়ার্টার ছিল একসময়, এই মুহূর্তে পরিত্যক্ত। সেই জমি ইতিমধ্যেই রেল বলেছে খালি করে দেওয়ার জন্য। এখানে দুটো পরিবার এখনো থাকে আর তার পাশে একটি ক্লাব ঘর তৈরি করে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সেখানে রীতিমতো দলীয় কার্যালয় চালিয়ে সেটাকেই ভুয়ো শংসাপত্র তৈরির কারখানা বানিয়ে ফেলেছেন টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং। সেখানে গিয়ে গণপতি এন্টারপ্রাইজের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, অথচ ঠিকানা দেওয়া রয়েছে গণপতি এন্টারপ্রাইজ এবং এই রেল ইয়ার্ড বা রেল কলোনির যে ঠিকানা সেই ঠিকানা। টিএমসিপি নেতা শুভরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিং। আজ সোজাসুজি স্বর্ণালী নিয়ে আপনাদের সামনে ছিলাম আমি বিশাখা। এরপর কিছুক্ষণ পরেই দেখুন জবাব চাই বাংলা ময়ূখের সঙ্গে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।